আমরা সবসময় মনে করি যে অতিপ্রাকৃত বা অশরীরী শুধুমাত্র বিভিন্ন জায়গাতেই থাকে, যেসব জায়গায় আসলে মানুষ যায় না। কখনো কোনো জঙ্গল, আবার অনেকে মনে করে কোনো কবরস্থান, আবার কারো বাসায়। এইসব জায়গাতেই আসলে অতিপ্রাকৃতরা থাকে। কিন্তু মাঝে মাঝে অতিপ্রাকৃতরা শুধুমাত্র কোনো জায়গা ধরে থাকে না, তারা কিন্তু বসবাস করে কোনো জিনিসের ভেতর। ছোট্ট একটা জিনিস, যেটা হয়তো আমার আপনার বাসায় সেই জিনিসটা আছে, এরকমই একটা জিনিসের মধ্যেই কিন্তু থাকে। কখনো পুতুলের মধ্যে, কখনো বাক্সে, কখনো আবার একটা পেইন্টিংয়ের মধ্যে, আবার এমনকি একটা গাড়ির মধ্যেও কিন্তু এই ধরনের ব্যাপার দেখা যায়। এমন অনেক অভিশপ্ত জিনিস কিন্তু ছড়িয়ে আছে আমাদের গোটা বিশ্বে। তার মাঝ থেকে আজকে ৫টি সবচেয়ে বেশি অভিশপ্ত জিনিস নিয়ে আমরা কথা বলবো। This is your host Farhad Rakib, and you're watching The Third Space. চেয়ারে বসলেই মৃত্যু, এটা কি আসলেও সম্ভব? তবে এমনই এক রহস্যময় আর অভিশপ্ত চেয়ার রয়েছে ইংল্যান্ডে, যে চেয়ারে বসার কয়েক ঘন্টার মধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত কয়েক ডজন মানুষ। ১৮ শতাব্দীর শুরুর দিকে ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের একটি লোকাল পাব থেকে এই অভিশাপের সূত্রপাত। সেই সময় নর্থ ইয়র্কশায়ারের থার্স্ক শহরে থাকতেন থমাস বাসবি নামের এক বাসিন্দা। ছিচকে চুরি, চাল টাকা ও দলিল তৈরি এবং সেই সাথে মানুষ ঠকিয়ে ইনকাম করাই ছিল তার মূল পেশা। বাসবি বিয়ে করেছিলেন তার পরিচিত আরেক অপরাধী ড্যানিয়েল অটির মেয়েকে। তবে মেয়ের জামাই হিসেবে বাসবিকে কখনোই পছন্দ করতেন না অটি, কারণ নিজের মেয়েকে আরেক অপরাধীর কাছে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই অটির ছিল না। মূল ঘটনা ঘটে ১৭০২ সালের কোনো এক বিকেলে সেই লোকাল পাবের অভ্যন্তরে। এই পাবে নিয়মিতই মদ্যপান করতে আসতেন বাসবি। পাবে তার পছন্দের একটি চেয়ার ছিল, যে চেয়ারে তিনি থাকা অবস্থায় অন্য কেউ বসলে বেশ রেগে যেতেন। সেদিন পাবে অটির সাথে কোনো একটি বিষয় নিয়ে বেশ তর্ক হয় বাসবির। কেউ বলেন বাসবির অতিরিক্ত মদ্যপান নিয়ে অটির অভিযোগ ছিল, আবার কেউ বলেন মেয়ের জামাতা হিসেবে বাসবিকে মেনে নিতে না পেরেই রাগে ঝগড়া বাঁধিয়ে বসেন অটি। তবে কারণ যাই হোক, ঝগড়ারত অবস্থাতেই অটি বসে পড়েন বাসবির প্রিয় চেয়ারে, আর তাতেই মাতাল বাসবি রাগে কাণ্ড জ্ঞান হারিয়ে বসেন। ২ দিন পর গভীর রাতে বাসবি তার শ্বশুর ড্যানিয়েল অটিকে মারতে মারতে টেনে নিয়ে যান কাছের জঙ্গলে। তারপর পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন তাকে। ঘটনা জানাজানির পর পুলিশ এসে বাসবিকে গ্রেফতার করে। আদালতে দোষী প্রমাণিত হওয়ায় বাসবিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হয়। নিজের ফাঁসির ঠিক আগ মুহূর্তে রাগত স্বরে বাসবি অভিশাপ দেন, তিনি মারা যাওয়ার পর তার পছন্দের চেয়ারে যদি কেউ বসে তাহলে তার যেন মৃত্যু হয়। আর এখান থেকেই শুরু হয় এক রহস্যময় অভিশাপের গল্প। শুরুতে বাসবির এই অভিশাপকে কেউ পাত্তা দেয়নি। সেই লোকাল পাব আগের জায়গাতেই ছিল। মালিকানা বদল হয়, কিন্তু চেয়ারটি থেকে যায় আগের মতোই। একসময় শহরের স্থানীয়রা লক্ষ্য করতে শুরু করেন যে এই চেয়ারে যারাই বসছে তাদের মধ্য থেকে বেশিরভাগই কোনো না কোনো কারণে মারা যাচ্ছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরের এই পানশালাটি ছিল রয়্যাল ব্রিটিশ এয়ারফোর্সের সৈনিকদের কাছে বেশ জনপ্রিয়। একদিন বাজি ধরে সেই চেয়ারে বসেছিলেন ব্রিটিশ এয়ারফোর্সের কয়েকজন পাইলট। ইতিহাস বলে তারা কেউই যুদ্ধ থেকে ফিরে আসেননি। ১৯৭০ সালের দিকে এই রহস্য আরও ডালপালা ছড়ায়। সেই সময় একজন ডেলিভারি ম্যান বিশ্রামের জন্য সেই পাবের চেয়ারে বসেছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। একজন ছাদ মিস্ত্রি বাজি ধরে সেই চেয়ারে বসেছিলেন। ঠিক সেদিনই এক উঁচু ভবনের ছাদ থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৭৮ সালের দিকে পাবের মালিক সেই চেয়ারে কারো বসা নিষিদ্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। কিন্তু সেই নিষেধ উপেক্ষা করে এক তরুণ ডেলিভারি ম্যান সেই চেয়ারে বসেন। সেদিন সন্ধ্যায় গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরবর্তীতে পাবের মালিক চেয়ারটি শহরের স্থানীয় মিউজিয়ামে দান করে দেন এক শর্তে, এই চেয়ারে যাতে আর কেউ বসতে না পারে। মিউজিয়াম কর্তৃপক্ষ চেয়ারটিকে দেয়ালের অনেক উঁচুতে মানুষের ধরাছোঁয়ার বাইরে টাঙিয়ে রাখে, যাতে কেউ বসতে না পারে। সেই থেকে আজ পর্যন্ত থার্স্ক মিউজিয়ামের দেয়ালেই ঝোলানো আছে কুখ্যাত বাসবি চেয়ার।
এখনও যারা মিউজিয়ামে সেই চেয়ার দেখতে যান তারা বলেন চেয়ারের সামনে দাঁড়ালেই কেমন যেন গা ছমছম করে, যেন কোনো এক অশুভ শক্তির ছায়া রয়েছে সেখানে। থার্স্ক শহরের বাসিন্দারা এই চেয়ারের অভিশাপ এখনও মনে প্রাণে বিশ্বাস করেন। আবার পৃথিবী জুড়ে অবিশ্বাসীর সংখ্যাও কম নয়। তবে তাতে এই বাসবি চেয়ারের কি আসে যায়? ৩০০ বছর ধরে থমাস বাসবির অভিশাপ নিয়েই টিকে রয়েছে চেয়ারটি। ১৯৫০ সালের দিকে ইটালিয়ান শিল্পী ব্রুনো আমারিও, যিনি জিওভান্নি ব্রাগোলিন নামেও পরিচিত ছিলেন, তিনি তার স্টুডিওতে একটি ছবি আঁকেন। তবে ইতিহাসে কোথাও কোথাও তিনি আসলে স্প্যানিশ শিল্পী বলেও উল্লেখ আছে। প্রচলিত গল্প অনুযায়ী ব্রুনো আমারিও এক এতিমখানায় ডন বনিও নামের এক শিশুকে দেখেছিলেন। ৩ বছর বয়সী ডন বনিওকে ডাকা হতো দ্য ডেভিল চাইল্ড নামে, কারণ বনিও নাকি যেখানে গিয়েছে সেখানেই কোনো না কোনো কারণে ধরেছে আগুন। বনিওর বাবা মা কে ছিলেন তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফুটফুটে চেহারার বনিওকে দেখে আমারিওর মায়া হয়। তিনি তাকে নিজের অ্যাপার্টমেন্টে দত্তক হিসেবে নিয়ে আসেন। নিজের স্টুডিওতে বনিওকে বসিয়ে তিনি আঁকেন এই বিখ্যাত দ্য ক্রাইং বয় পেইন্টিংটি। তার কিছুদিন পরেই ঘটে দুর্ঘটনা। আগুনে পুড়ে যায় আমারিওর অ্যাপার্টমেন্ট। ভয় পেয়ে শিশুটিকে আবারও এতিমখানায় দিয়ে আসেন তিনি। এরপর ডন বনিওর ভাগ্যে কী ঘটেছে তা কেউ জানে না। ব্রুনো আমারিওর আঁকা পেইন্টিংটি গোটা ইউরোপে বেশ জনপ্রিয় হয়। অনেকেই পেইন্টিংটির কপি কিনে নিজেদের ঘরের দেয়ালে লাগান। ১৯৮০ সালের দিকে গোটা ব্রিটেনের বেশ কিছু জায়গায় আগুনে বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। কাকতালীয় হলেও সত্য যে প্রতিটি বাড়িতেই ছিল দ্য ক্রাইং বয় পেইন্টিংয়ের কপি। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আগুনে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত ছিল পেইন্টিংটি। বিশেষ করে ১৯৮৫ সালে ব্রিটেনের রথারহ্যামে রন এবং ম্যারি হলের বাড়ি পুড়ে গেলেও পেইন্টিং অক্ষত থাকার পর ব্রিটিশ মিডিয়ায় এই পেইন্টিং নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়। সেই বছর ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান এই পেইন্টিং এবং এর অভিশাপ নিয়ে ফিচার করলে সমগ্র ব্রিটেন থেকে ডাকযোগে দ্য সানের অফিসে আসতে থাকে শত শত ক্রাইং বয় পেইন্টিং। বাধ্য হয়ে খোলা মাঠে পেট্রোল ঢেলে সব ছবি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যার খবর পরের দিন দ্য সান তাদের পত্রিকায় প্রকাশ করে। তবে আধুনিক সময়ে এসে ২০১০ সালে বিবিসি রেডিওর শো পান্ট পাইয়ের একটি এপিসোডে ব্রিটিশ লেখক ও কমেডিয়ান স্টিভ পান্ট জানান যে এই ছবিগুলোর সাথে অভিশাপের কোনো সম্পর্ক নেই। আগুনে ছবি পুড়ে না যাওয়ার কারণ হিসেবে তিনি ছবিতে অগ্নিনিরোধক রং ব্যবহারকেই দায়ী করেন। এছাড়া ব্রিটিশ সাংবাদিক ডেভিড ক্লার্ক বলেন, ডন বনিও নামের কোনো শিশুর অস্তিত্ব নেই, এটি নিছকই লোকগল্প, আর আগুনে পুড়ে যাওয়া বাড়িতে ক্রাইং বয়ের পেইন্টিং থাকা স্রেফ কাকতালীয় দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। তবে বিশ্বাসীদের মতে দ্য ক্রাইং বয় পেইন্টিং আসলে যুক্তিতর্কের বাইরে এক অন্য জগতের নিদর্শন। দ্য ডেভিল বয় ডন বনিও আসলেই নিয়ে এসেছিল এক ব্যাখ্যাতীত অভিশাপ, যা তার চেহারা ব্যবহার করে আঁকা ছবিকেও নিস্তার দেয়নি। বিংশ শতাব্দীর শুরুর দিকে জার্মানির স্টাইফ কোম্পানি কাপড় এবং উল দিয়ে হাতে বানানো একটি পুতুল বাজারে আনে। কয়েক হাজার মাইল দূরে আমেরিকার ফ্লোরিডায় কি ওয়েস্ট শহরের বাসিন্দা এক শিশু ১৯০৪ সালে তার জন্মদিনে এই পুতুলটি উপহার হিসেবে পায়। শিশুটির নাম ছিল রবার্ট ইউজিন অটো, যাকে পরিবারের সবাই আদর করে ডাকত জিন নামে। ৩.৫ ফিট উচ্চতার এই পুতুলটি হয়ে ওঠে জিনের বন্ধু। সে নিজের প্রথম নামেই পুতুলটিকে নাম দেয় রবার্ট। শুরুর দিকে রবার্টকে একটি সাধারণ পুতুল মনে হলেও ধীরে ধীরে জিনের বাবা মা লক্ষ্য করতে থাকেন যে পুতুলটিকে ঘিরে কিছু রহস্যময় ঘটনা ঘটছে। তারা শুনতে পেতেন জিন ঘরের মাঝে রবার্টের সাথে কথা বলছে। ভয়ের ব্যাপার হলো তারা এটাও শুনতে পেতেন যে জিন যখন কথা বলে তার সাথে অন্য একটি গলার আওয়াজ শোনা যায়। ঘরে অপরিচিত কেউ আছে ভেবে জিনের বাবা মা তার ঘরে গিয়ে রবার্টকে ছাড়া আর কাউকে দেখেননি। এমনকি রবার্টের সামনে জিনকে দুষ্টুমির জন্য বকাঝকা করলে রবার্টের মুখের ভাবভঙ্গি পাল্টে যেত, যেন পুতুলটি তাদের কথা শুনতে পাচ্ছে। জিনের জীবনের পুরো সময়ই রবার্ট তার সঙ্গী হিসেবে ছিল। নিজের ছোটবেলার হোয়াইট সেইলর বা সাদা নাবিকের পোশাকটি তিনি রবার্টকে পরিয়ে দেন।
যে বাসায় তিনি রবার্টকে উপহার হিসেবে পেয়েছেন, শৈশব কাটিয়েছেন, সেই বাড়িতেই তিনি ছিলেন আমৃত্যু পর্যন্ত। বড় হয়ে জিন একজন চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং জনপ্রিয়তা পান। জিনের বাবা মার মৃত্যুর পর তিনি তার স্ত্রী অ্যানকে নিয়ে সেই বাড়িতেই থাকা শুরু করেন। শুরু থেকেই রবার্ট দ্য ডলের আশেপাশে থাকতে অ্যানের অস্বস্তিকর অনুভূতি হতো। তিনি জিনকে চাপ দেন পুতুলটিকে চিলেকোঠার ঘরে তালাবন্ধ করে রাখতে। স্ত্রীর চাপে বাধ্য হয়ে রবার্টকে চিলেকোঠার ঘরে তালাবদ্ধ করে রাখেন ইউজিন অটো। এতে রবার্ট যে বিন্দুমাত্র খুশি হয়নি তার প্রমাণ পাওয়া যায় খুব দ্রুতই। পরদিন থেকেই ইউজিন ও তার স্ত্রী অ্যান লক্ষ্য করেন চিলেকোঠার ঘর থেকে কারো পায়ের আওয়াজ আসছে। এমনকি গভীর রাতে শিশুর হাসির আওয়াজও পেয়েছেন তারা। শুধুমাত্র জিন দম্পতি নন, বাড়িতে আসা অন্যরাও শুনেছেন এই পায়ের আওয়াজ। জিনের বাসার সামনের রাস্তায় প্রতিবেশীদের বাচ্চারা যখন খেলা করত, তারা দেখত চিলেকোঠার জানলা দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে রবার্ট। এমনকি বাড়ির সামনে দিয়ে গেলে রবার্ট নড়ে চড়ে তাদেরকে বিদ্রূপ করত। 1974 সালে ইউজিন অটোর মৃত্যু হলে তার স্ত্রী অ্যান এই বাড়ি ছেড়ে চলে যান। চিত্রশিল্পী হওয়ার কারণে তার বাড়িটিকে ডাকা হতো আর্টিস্ট হাউস নামে। অ্যান অটো বাড়িটি মার্টল রয়টার নামের এক নারীর কাছে বিক্রি করে দেন। পরবর্তীতে আর্টিস্ট হাউসকে একই সাথে আর্ট গ্যালারি ও মোটেল হিসেবে ব্যবহার করা হতো। বাড়ির কক্ষে যারা থাকতে আসতেন তারা প্রায়ই অভিযোগ করতেন চিলেকোঠার ঘর থেকে হাঁটার আওয়াজ পাওয়া যায়। একবার এক মিস্ত্রি চিলেকোঠার ঘরে পাইপ ঠিক করতে গিয়েছিলেন। হঠাৎ করেই তিনি শিশুর খিলখিল আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখেন রবার্ট যেখানে থাকার কথা সেখানে নেই। দেয়ালে হেলান দিয়ে বসে রয়েছে চিলেকোঠার ঘরের আরেক কোনায়। 1980 সালে মিস রয়টার কিউওয়েস্ট শহরেই ভন ফিস্টার স্ট্রিটে তার নিজের বাসায় রবার্টকে নিয়ে আসেন। তবে 1994 সালে একরকম তাড়াহুড়ো করেই তিনি ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামে রবার্টকে দান করে দেন। তার অভিযোগ ছিল রবার্ট নিজে নিজেই ঘর জুড়ে হেঁটে বেড়ায়। রবার্টকে যে ঘরে রাখা হতো সেখান থেকে পায়ের আওয়াজ ও ফিসফিসানির আওয়াজ শুনেছেন তিনি। রবার্টকে মিউজিয়ামে আনার পর থেকেই স্টাফরা এক ধরনের অস্বস্তিতে ভুগতে শুরু করেন। এই ঘটনা জানাজানি হলে অনেকেই রবার্টকে দেখতে আসেন। জনপ্রিয়তা দেখে রবার্টকে প্রদর্শনীর জন্য সামনে রাখতে শুরু করে মিউজিয়াম কর্তৃপক্ষ। রবার্টকে দেখতে আসা অনেকেই অভিযোগ করেন রবার্টের আশেপাশে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ক্যামেরাতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। কেউ কেউ বলেন রবার্টের অনুমতি না নিয়ে ছবি তুললে রাগান্বিত হয় রবার্ট। তাই মিউজিয়ামের কর্মীরাও দর্শনার্থীদের অনুরোধ করেন ছবি তোলার আগে রবার্টের অনুমতি নিতে। অনেক অবিশ্বাসীও এসেছিলেন রবার্টকে দেখতে। পুতুলটির সামনে দাঁড়িয়ে বোগাস, বানানো গল্প বলে হাসি ঠাট্টা করেন তাদের অনেকে। এরপরই ঘটতে শুরু করে আশ্চর্যজনক ঘটনা। মিউজিয়ামের ঠিকানায় একের পর এক চিঠি আসতে শুরু করে রবার্টের নামে। চিঠিগুলোতে রবার্টের প্রতি ক্ষমা প্রার্থনা করেন চিঠির লেখকরা। অনুমতি ছাড়া ছবি তোলা এবং রবার্টকে বিদ্রূপ করায় তারা এবং তাদের পরিবার চরম দুর্ভাগ্যের শিকার হয়েছেন বলে জানান তারা। এমনই এক চিঠিতে জেমস নামের একজন লিখেছিলেন, প্রিয় রবার্ট, তোমার অনুমতি না নিয়ে তোমার ছবি তোলার জন্য আমি ক্ষমা চাই। তোমার ছবি তোলার আগে খুব সম্ভবত নির্দেশনা ঠিকমতো আমি শুনতে পাইনি। তোমার সাথে দেখা হওয়ার পর আমার সাথে অনেকগুলো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আবারও তোমার কাছে ক্ষমা চাই। আশা করি তুমি আমাকে ক্ষমা করবে, যাতে আমি এবং আমার পরিবার এই টানা দুর্ভাগ্যের সময় থেকে মুক্তি পাই। তোমার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী জেমস। রবার্টের জনপ্রিয়তা বৃদ্ধির পরে রবার্টের ইতিহাস সবার সামনে এলেও ঠিক কী কারণে রবার্ট এমন অভিশপ্ত পুতুল হয়ে ওঠে তা জানা যায়নি। স্থানীয়দের কাছে শোনা ইতিহাস অনুযায়ী ইউজিন অটোর বাবা মার খারাপ ব্যবহারে রাগান্বিত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য বাড়ির এক কর্মচারী রবার্টকে ব্যবহার করে পরিবারের উপর ভুডু ম্যাজিক বা কালো জাদুর অভিশাপ দিয়েছিলেন। আর সেই অভিশাপ আজও রয়েছে রবার্ট দ্য ডলের ওপর। পোর্শা বিশ্বের অন্যতম সেরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। স্পোর্টস কার থেকে শুরু করে লাক্সারি কার ইন্ডাস্ট্রিতে এক জনপ্রিয় নাম। কিন্তু জার্মান এই কোম্পানিটি তৈরি করেছিল এমন একটি গাড়ি যা বিশ্বের সবচাইতে অভিশপ্ত গাড়ি হিসেবে ইতিহাসের খাতায় নিজের নাম তুলে দিয়েছে। বলছি লিটল বাস্টার্ড পোর্শার কথা। 1960 সালের দিকে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন জেমস ডিন। মাত্র 24 বছর বয়সেই নিজের সুদর্শন চেহারা আর দারুণ অভিনয়ে তিনি খুব কম সময়ে জায়গা করে নিয়েছিলেন হলিউড সেরা নায়কদের কাতারে।
জেমস ডিনের নেশা ছিল গতি। একজন অ্যামেচার রেসার হিসেবে তিনি ক্যালিফোর্নিয়ান রোড রেসে বিজয়ী হয়েছিলেন। সেই সময় তার সফরসঙ্গী ছিল পোর্শা কোম্পানির তৈরি 356 স্পিডস্টার। 1953 সালে পোর্শা নতুন স্পোর্টস কার বাজারে আনে, যার নাম পোর্শা 550 স্পাইডার। চমৎকার ডিজাইন আর দুর্দান্ত ইঞ্জিন পারফরমেন্সের কারণে হলিউড অভিনেতা জেমস ডিনের মন জয় করে নেয়। 1955 সালের সেপ্টেম্বর মাসেই তিনি কিনে ফেলেন নিজের জন্য একটি ব্র্যান্ড নিউ পোর্শা স্পাইডার। নিজেই আদর করে নাম দেন লিটল বাস্টার্ড। গাড়িটি ড্রাইভ করতে ডিনের তর্সই ছিল না, কিন্তু সেই সময় তিনি ওয়ার্নার ব্রাদার্স কোম্পানির সিনেমা জায়ান্টের শুটিং করছিলেন। আর শুটিং চলাকালীন ওয়ার্নার ব্রাদার্স তাকে যে কোনো স্পোর্টস কার রেসিংয়ে অংশ নিতে মানা করে। একরকম তাড়াহুড়ো করেই জায়ান্টের শুটিং শেষ করেন ডিন। 1955 সালের 30শে সেপ্টেম্বর শুক্রবার জেমস ডিন হলিউড শহরের কম্পিটিশন মোটরস্পোর্টসের শোরুম থেকে নিজের নতুন পোর্শা স্পাইডার ডেলিভারি নেন। তারপর সেই গাড়িতেই তিনি যাত্রা করেন হলিউডের 300 মাইল উত্তরের শহর স্যালিনাসের উদ্দেশ্যে। সেখানে একটি উইকেন্ড রেস মিটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তার। গাড়িতে তার সফরসঙ্গী ছিলেন পোর্শার ফ্যাক্টরি মেকানিক রলফ উদারিচ। তার গাড়ির পেছনে একটি ফোর্ড স্টেশন ওয়াগনে ছিলেন স্টান্টম্যান ও জেমস ডিনের বন্ধু বিল হিকম্যান এবং একজন ফটোগ্রাফার। সেদিন বিকেল 3:30টায় বেকার্সফিল্ড শহরের কাছে অতিরিক্ত গতির কারণে পুলিশ তাকে থামায় এবং স্পিডিং টিকেট দেয়। এর 2 ঘন্টা পর কোলামে শহরের কাছে হাইওয়ে রুট 46-এ একটি ফোর্ড টিউডর সেডান গাড়ির সাথে সংঘর্ষ হয় জেমস ডিনের পোর্শা স্পাইডারের। ঘটনাস্থলেই ঘাড় ভেঙে প্রাণ হারান জেমস ডিন। প্যাসেঞ্জার সিটে থাকা রলফ উদারিচ গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। অলৌকিকভাবে ফোর্ডের ড্রাইভার 23 বছর বয়সী আমেরিকান নেভি সৈনিক ডোনাল্ড সামান্য আহত হয়ে রক্ষা পান। জেমস ডিনের আকস্মিক মৃত্যুতে গোটা হলিউডে নেমে এসেছিল শোকের ছায়া। আর তার শখ করে কেনা পোর্শা স্পাইডার সংঘর্ষের পর পরিণত হয়েছিল দুমড়ে মুচড়ে যাওয়া লোহার জঞ্জালে। ডিনের মৃত্যুর পর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তার ধ্বংস হয়ে যাওয়া গাড়িটি অ্যামেচার রেসার ডক্টর উইলিয়াম এশরিচ কিনে নেন। পোর্শা স্পাইডারের ইঞ্জিন খুলে তিনি তার নিজের লোটাস 9 গাড়িতে ইনস্টল করেন। আর সাসপেনশন পার্টস ও গিয়ার বক্স তিনি তার এক বন্ধু আরও একজন রেসার ডক্টর ট্রয় ম্যাকহেনরিকে ধার দেন। 1956 সালের একটি কার রেসে দুজনই ট্র্যাকে দুর্ঘটনার শিকার হন। এশরিচ বেঁচে গেলেও প্রাণ হারান তার বন্ধু ম্যাকহেনরি। ইতিহাস বলে ডিনের পোর্শা 550 স্পাইডারের যন্ত্রাংশ যারা তাদের গাড়িতে লাগিয়েছিলেন তাদের সবাই কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন। ভয় পেয়ে এশরিচ পোর্শাটি জর্জ ব্যারিসের কাছে বিক্রি করে দেন, যিনি ছিলেন সিনেমার জন্য স্পেশাল ডিজাইনের গাড়ি বানানোর কোম্পানি কাস্টম ইন্ডাস্ট্রিজের মালিক। একদিন রাতে তার গ্যারাজ থেকে পোর্শার স্টিয়ারিং হুইল চুরি করতে গিয়ে হাত কেটে গুরুতর আহত হয় একজন চোর। রক্তমাখা হাত নিয়ে পালিয়ে যায় সে। এরপর ক্যালিফোর্নিয়া স্টেটে সরকারি একটি ট্রাফিক সেফটি ক্যাম্পেনের জন্য গাড়ির ধ্বংসাবশেষটি সিটি কাউন্সিলকে ধার দিয়েছিলেন ব্যারিস। সেখানেও গাড়িতে ছায়ার মতো লেগে থাকে অভিশাপ। 1959 সালের মার্চে ফ্রেসনো শহরের একটি স্টোরেজে গভীর রাতে কোনো কারণ ছাড়াই গাড়িটিতে আগুন ধরে যায়। যদিও দুটো টায়ার পুড়ে যাওয়া ছাড়া গাড়ির কোনো ক্ষতি হয়নি। আর বাকি দুটো টায়ার ব্যারিস আগেই অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিলেন। আশ্চর্যজনকভাবে চলন্ত অবস্থায় দুটো টায়ারই একসাথে বার্স্ট করে এবং সেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেন, তবে তিনি ভাগ্যগুণে বেঁচে গিয়েছিলেন। এর কয়েক মাস পর ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে একটি স্কুলে ট্রাফিক সেফটি ক্যাম্পেইনে গাড়িটি ডিসপ্লেতে রাখা হয়। এক অজানা কারণে ডিসপ্লে থেকে গাড়িটি এক শিক্ষার্থীর শরীরের উপর পড়ে এবং তার কোমর ভেঙে দেয়। স্যাক্রামেন্টো শহর থেকে গাড়িটি নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন ট্রাক চালক জর্জ বার্কাস। দুর্ঘটনায় তিনি আহত না হলেও ট্রাক থেকে নেমে পোর্শা স্পাইডারের অবস্থা চেক করতে গেলে গাড়িটি তার উপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এই ঘটনার পর পোর্শা স্পাইডারের রক্তক্ষুধার গল্প গোটা আমেরিকায় ছড়িয়ে পড়ে। সিটি কাউন্সিল জর্জ ব্যারিসকে এই অভিশপ্ত গাড়িটি ফেরত দেয়। সবচাইতে রহস্যজনক ঘটনা ঘটে পরের বছর 1960 সালে। ফ্লোরিডার মায়ামি শহর থেকে জেমস ডিনের পোর্শা 550 স্পাইডার একটি সিল্ড কন্টেইনারে করে লস অ্যাঞ্জেলসে আনা হচ্ছিল। কন্টেইনারটি লস অ্যাঞ্জেলসে আনার পর দেখা গেল বাইরে থেকে তালা বন্ধ থাকলেও ভেতরে কিছুই নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে পোর্শা স্পাইডার। 2005 সালে গাড়িটির ধ্বংসাবশেষটির খোঁজ চেয়ে $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হলেও জেমস ডিনের অভিশপ্ত গাড়িটির কোনো খোঁজ আজ পর্যন্ত মেলেনি।
হরর সিনেমা ভালো লাগে, কিন্তু অ্যানাবেলের নাম শোনেননি এমন সিনেমাপ্রেমী বোধহয় পৃথিবীতে পাওয়া খুবই কঠিন। পুতুলের ভেতরে বাস করে এক অশুভ উপস্থিতি, যার মূল লক্ষ্য মানুষের ক্ষতি করা। শুনতে কল্পকাহিনী মনে হলেও অ্যানাবেল আসলে কোনো বানানো গল্প নয়। ইতিহাসে অ্যানাবেল আছে অভিশপ্ত জিনিসের লিস্টে, একদম প্রথম স্থান অধিকার করে। অ্যানাবেলের গল্প শুরু হয়েছিল 1970 সালে। 28 বছর বয়সী নার্স স্টুডেন্ট ডনা তার জন্মদিনে মায়ের কাছ থেকে একটি র্যাগেডি অ্যান সিরিজের পুতুল উপহার পান। সেই সময় ডনা তার রুমমেট অ্যাঞ্জির সাথে আমেরিকার কানেকটিকাটের হার্টফোর্ড শহরে একটি ফ্ল্যাটে থাকতেন। মায়ের কাছ থেকে পুতুলটি পাওয়ার পর ডনা এবং অ্যাঞ্জি পুতুলটি তাদের কাছেই রেখেছিলেন। আর কিছুদিন পর থেকেই তারা লক্ষ্য করেন পুতুলটির সাথে রহস্যময় কিছু ঘটছে। ডনা এবং অ্যাঞ্জির ভাষ্যমতে তারা প্রতি রাতে কাজ শেষে বাড়ি ফিরে দেখতেন পুতুলটিকে যেখানে রেখে গিয়েছিলেন সেটি সেখানে নেই। কখনো মেঝেতে, কখনো লিভিং রুমের সোফায়, আবার কখনো বেডরুমের দরজার সামনে তাকে দেখা যেত। একদিন রাতে বাড়ি ফিরে তারা দেখেন মেঝেতে পুতুলটির পাশে একটি ছোট্ট চিরকুট পড়ে আছে, যেখানে লেখা হেল্প মি। এরপর ডনা একজন সাইকিক মিডিয়ামকে পুতুলটি পরীক্ষা করার জন্য ডেকে আনেন। সাইকিক মিডিয়ামরা আসলে অতিপ্রাকৃত শক্তির আনাগোনা অনুভব করতে পারেন। সেই মিডিয়াম ডনা ও অ্যাঞ্জিকে জানান এই পুতুলটির মাঝে অ্যানাবেল হিগিন্স নামের 7 বছর বয়সী একটি মেয়ের আত্মা বসবাস করছে। ডনা এবং অ্যাঞ্জি এই ফ্ল্যাটে আসার অনেক আগে এই বাসাতেই অ্যানাবেল হিগিন্সের মৃত্যু হয়। মিডিয়াম আরও জানান অ্যানাবেল হিগিন্সের আত্মা মিডিয়ামের মাধ্যমে ডনা এবং অ্যাঞ্জির কাছে জানতে চেয়েছে সে এই ফ্ল্যাটে তাদের সাথে থাকতে পারবে কিনা। এক করুণ শিশুর অশরীরী আত্মার আকুতি ডনা এবং অ্যাঞ্জির মনে দাগ কেটে যায়। তারা অ্যানাবেলের আত্মাকে এই বাড়িতে থাকতে দিতে সম্মতি প্রদান করেন এবং নিজেরাই পুতুলটির নাম দেন অ্যানাবেল। এরপরই ঘটনা ভয়াবহ দিকে মোড় নেয়। গভীর রাতে প্রায়ই করিডোরে শোনা যেত দৌড়ানোর আওয়াজ। বাথরুমের কল থেকে পানি পড়ত নিজে নিজেই। রাতে ঘুম ভেঙে ডনা এবং অ্যাঞ্জি শুনতে পেতেন কেউ যেন ঘরের দেয়ালে ধারালো নখ দিয়ে আঁচড় কাটছে। একদিন রাতে অ্যাঞ্জির বন্ধু লু থাকতে এসেছিলেন ডনাদের অ্যাপার্টমেন্টে। গভীর রাতে ভারী আওয়াজ শুনে লুয়ের ঘুম ভেঙে যায়। বাসায় চোর এসেছে ভেবে বিছানা থেকে উঠে লু দেখেন বাইরের করিডোরে মাটিতে পড়ে আছে অ্যানাবেল। পুতুলটি তোলার জন্য নিচু হতেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি, যেন কেউ তার বুকে ছুরি মেরেছে। সোজা হয়ে দাঁড়াতেই লু দেখেন তার বুকের মাঝে জানোয়ারের ধারালো নখের মতো 3টি নখের বড় বড় আঁচড়, যেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। এরপরই ডনা এবং অ্যাঞ্জির ভুল ভাঙে। অ্যানাবেল হিগিন্স নামের 7 বছরের একটি শিশুর আত্মা কোনোভাবেই এটি করতে পারে না। এই বিশ্বাস থেকে তারা ফোন করেন বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর দম্পতি এড ও লরেন ওয়ারেনকে। খবর পেয়ে ওয়ারেন দম্পতি ছুটে যান ডনার অ্যাপার্টমেন্টে। পুতুলটি হাতে নিয়েই লরেন ওয়ারেন আবিষ্কার করেন এই পুতুলের মাঝে কোনো শিশুর আত্মা নেই, বরং এই পুতুলটিতে আস্তানা গেড়েছে এক অশুভ অস্তিত্ব বা ডিমনিক স্পিরিট। মেয়ে শিশুর আত্মার রূপ ধরে আগের মিডিয়ামকে ধোঁকা দিয়েছিল এই শয়তানি শক্তি। থাকতে চেয়েছিল ডনা এবং অ্যাঞ্জির সাথে, যাতে পরবর্তীতে তাদের শরীরে প্রবেশ করতে পারে। ওয়ারেন দম্পতি ডনা ও অ্যাঞ্জির অ্যাপার্টমেন্ট থেকে অ্যানাবেলকে নিয়ে আসেন। পুতুলটিকে গাড়িতে করে নিয়ে আসার সময় বারবার দুর্ঘটনায় পড়তে পড়তে বেঁচে যান ওয়ারেন দম্পতি। কখনো ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল, কখনো ব্রেক কাজ করছিল না, আবার কখনো স্টিয়ারিং নিজে থেকেই ডানে বামে ঘুরে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা গাড়ি বরাবর। বাধ্য হয়ে গাড়ি থামিয়ে পুতুলটির শরীরে হোলি ওয়াটার ছিটিয়ে দেন এড ওয়ারেন। সেই সাথে একটি ক্রুশ পরিয়ে দেন পুতুলটির গলায়। এরপর আর তেমন কোনো ঝামেলা না হলেও সাবধানী এড ওয়ারেন হাইওয়ে থেকে নেমে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরেন। ওয়ারেন দম্পতির বাসায় আনার পর অ্যানাবেলকে শুরুতে এড ওয়ারেনের অফিস রুমে চেয়ারের ওপর রাখা হয়েছিল, কিন্তু এখানেও অ্যানাবেলের ব্যাখ্যাহীন চলাফেরা চলতে থাকে। অফিস রুম তালাবদ্ধ থাকলে কখনো এক চেয়ার থেকে অন্য চেয়ারে, আবার কখনো ফ্লোরে পড়ে থাকতে দেখা যায় অ্যানাবেলকে। কিছুদিন পর ফাদার জেসন ব্র্যাডফোর্ড নামে একজন ক্যাথলিক যাজক ওয়ারেন দম্পতির বাসায় অ্যানাবেলকে দেখতে আসেন। তিনি অ্যানাবেলকে হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারেন ঘরের অন্য কোণে, চিৎকার করে বলেন, তুমি কেবল একটা পুতুল অ্যানাবেল, তুমি কারো ক্ষতি করতে পারবে না। ওয়ারেন দম্পতি ফাদার ব্র্যাডফোর্ডকে সাবধানে বাড়ি ফিরতে বলেন এবং এটাও বলেন যে তিনি কাজটা ঠিক করেননি। ফাদার ব্র্যাডফোর্ড ওয়ারেন দম্পতির এই সতর্কবার্তা উড়িয়ে দেন। ওয়ারেনদের বাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় তার গাড়ি। ব্রেক ফেল করে আঘাত করে একটি ট্র্যাক্টরকে। ভাগ্যগুণে ফাদার ব্র্যাডফোর্ড বেঁচে গেলেও তিনি ওয়ারেন দম্পতিকে জানান দুর্ঘটনার আগ মুহূর্তে তিনি আয়নায় দেখেছিলেন গাড়ির পেছনের সিটে বসে অ্যানাবেল তার দিকে তাকিয়ে আছে।
অ্যানাবেলের ক্ষতি করার ক্ষমতা টের পেয়ে ওয়ারেন দম্পতি নিজেদের অকাল্ট মিউজিয়ামে একজন যাজক দ্বারা পবিত্র করে নেয়া একটি কাচের বাক্সে বন্দী করেন অ্যানাবেলকে। বাক্সের দরজায় ঝুলিয়ে দেওয়া হয় সাইনবোর্ড, সাবধান, খুলবেন না। কিন্তু এরপরও প্রাণ নিয়েছিল অ্যানাবেল। একবার ওয়ারেন মিউজিয়ামে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসেছিলেন এক তরুণ। অ্যানাবেলের বাক্সের দরজায় টোকা দিয়ে বিদ্রূপ করতে শুরু করেন তিনি। এড ওয়ারেন দৌড়ে এসে তাকে নিষেধ করেন। তার সাবধানবাণী উড়িয়ে দিয়ে বান্ধবীকে নিয়ে বের হয়ে যান তিনি। কয়েক ঘন্টা পর বান্ধবীকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি গাছের সাথে ভয়াবহ সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। ঘটনাস্থলেই প্রাণ হারান সেই তরুণ, আর তার বান্ধবী গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। এরপর থেকেই অ্যানাবেলের বাক্সকে ছোঁয়া নিষিদ্ধ করে দেন ওয়ারেন দম্পতি। আজও তাদের মিউজিয়ামে কাচের বাক্সে বন্দী রয়েছে অ্যানাবেল। যারা অ্যানাবেলকে দেখতে যান তাদের অনেকেই বলেছেন অ্যানাবেল নিজে থেকেই নড়ে ওঠে বাক্সের ভেতর। যারা অবিশ্বাসী, যারা অ্যানাবেলকে বিদ্রূপ করেছেন, তাদের অনেকের শরীরেই পাওয়া গেছে আঁচড়ের দাগ। অ্যানাবেলের বাক্সের নিচের মেঝেতে ব্যাখ্যাতীত ছায়া নড়তে দেখেছেন অনেকেই। সেই সাথে পেয়েছেন সালফার কিংবা পচা ডিমের গন্ধ। 50 বছরের বেশি সময় পরেও অ্যানাবেল নিজের ভেতর লুকিয়ে রেখেছে এক অনন্য রহস্য। এই রহস্য অবলম্বনেই নিউ লাইন সিনেমার ব্যানারে নির্মিত হয় দ্য কনজারিং ও অ্যানাবেল ফ্র্যাঞ্চাইজ। সিনেমার পর্দায় যতটুকু ভয়াবহ দেখানো হয়েছে, বাস্তবে তার চাইতেও বেশি ভয়ঙ্কর হয়ে নিজের অস্তিত্বের জানান দিয়েছে অ্যানাবেল। সো এটিই ছিল আমাদের বিশ্বের 5টি সবচাইতে অভিশপ্ত জিনিসের গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এবং আর কোন কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান সেটি জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রহস্য নিয়ে।